কই গো বউ, কোথায় তুমি? এই তো আমি এখানে। বলো। আমার যে কাজে যাওয়ার সময় হলো, সে খেয়াল কি আছে তোমার? আমার তো রান্না শেষ হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার খাবার দিচ্ছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। বাহ, কি ঘ্রাণ! নারিকেল তেল দিয়ে বুঝি খিচুড়ি রেঁধেছো? হ্যাঁ গো, তোমার পছন্দ বলেই তো করেছি। বউ, তুমি বরং আমাকে এক মুঠো খাবার বেঁধে দাও, দুপুরে কাজের ফাঁকে সময় করে খেয়ে নিব। বেশ, তাই করছি। আমি চললাম গিন্নি, তাও অনেক দেরি হয়ে গেল। সাবধানে যাও, আর দুপুরে মনে করে খাবারটা খেয়ে নিও কিন্তু। আহা, কি দৃশ্য! এই গাছ, পাখি, ফসল, এই অপরূপ দৃশ্য দেখে যেন মনটাই ভরে যায়। আমারও প্রাণানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। বাহ, আজ মনে অনেক সুখ লেগেছে মনে হচ্ছে। তা তো বটেই, মনের সুখই তো আসল সুখ। করো তো সে হাড় ভাঙা খাটুনি, মাটি কাটার কাজ, তারপরও মনে এত রং। শুনলে মারুফ, শোন, টাকা পয়সা আর আরেমা এসে থাকলে সেটা সুখ নয় রে। পাগলের সুখ মনে মনে, কাগজ ফুটে টাকা গনে, তাতে আমার কি? যার যা ইচ্ছা তাই করুক না। তুই এসেছিস? জি মন্ডল মশাই, এই তো আসলাম। তা এত বেলা করে কাজে আসলে হবে? মন্ডল মশাই, হয়েছে কি, রাতে ভালো ঘুম হয়নি, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল। বাহানার তো আর শেষ নেই, যা এখন কাজে লেগে পড়। কিরে সাজু, দুপুর তো হয়ে গেছে, খাবার খাবি না? এই তো মন্ডল মশাই, আর একটু হিসেব বাকি আছে, তারপরে খেতে যাব। তোরা দুই ভাই এত মনোযোগ দিয়ে কাজ করিস বলেই নিশ্চিত থাকতে পারি। কে ভাই নাইম? নাইমকে তো আমার ভাই বলতেই লজ্জা করে। কি বলিস রে তুই? নাইম তো তোর আপন ভাই। যা, এখন খেয়ে নে, আমি নাইমের কাছে যাই। কিরে নাইম, এত কম সময়ে এত মাটি কাটলি কিভাবে তুই? গায়ের জোর আছে চাচা, তাই করে ফেলেছি। এখন খাবার সময় হয়েছে, খেয়ে নে। আহ, কি সুঘ্রাণ! মনটা একেবারে ভরে যাচ্ছে। বলি, এত সময় খেতে লাগলো, কাজ করবে কখন শুনি? ও চিন্তা তোমার করা লাগবে না বাপু, মন্ডল মশাই বুঝবে। পেয়েছে তো এক কথা, আমার কি, মন্ডল মশাই ব্যবসা, উনি সবটা বুঝবে। আজ তাহলে আমি চললাম মন্ডল মশাই, আমি সব হিসেব মিলিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে তুই যা এখন। কিরে নাইম, বেলা যে শেষ হতে চললো, বাড়ি যাবি না? এই তো কাজ প্রায় শেষ মন্ডল মশাই। বাকি কাজ কালকে করিস, এখন যা, বাড়িতে যা। এই, কি হলো? ভূত, ভূত, ভূত! কোথায় ভূত? কই? কে যেন চালের উপর কি ফেললো মনে হয়। ও আচ্ছা, এসব ভূত টুত কিছু না, মনে হয় চালের উপর তাল পড়েছে। না, এইভাবে চালের উপর আর গাছ রাখা যাবে না।
আর একটু হলে তো স্ট্রোক করতাম আমি। যা ভয় পেয়েছি। এখন শুয়ে পড়ো, আমার খুব ঘুম পাচ্ছে। এই তাল গাছগুলো সব কেটে ফেলতে হবে। এটা কি বলিস তুই? তাল গাছ কেটে ফেললে আমরা তাল পাবো কোথা থেকে? তাছাড়া কি বলবে, গাছগুলো তো আমাদের ক্ষতি করছে, আপনাদের তো করছে না। ছোট, ওনারা দুই ভাই কথা বলছে, এর মাঝে তুই কোনো কথা বলিস না। ইস, আমার জামাইটাকে ভোলা ভালা পেয়ে আমাদের ক্ষতি করবে, তা আমরা সেটা মেনে নিব নাকি? দেখো ছোট বউরানী, ঝগড়া বন্ধ করো। তোমরা যা চাও তাই হবে। ওগো দেখেছো, তোমার ভাই কি বললো, আমি নাকি ঝগড়া করি। তুমি কিছু বলবা না? দেখ ভাই, তুমি আমার চেয়ে বড়, তাই কিছু বলি না। তুমি আমার বউকে ঝগড়াতে বললে। কিরে সাজু, তুই তোর ভাইকে এ কথা বলতে পারলি? বউ, তুমি চুপ করো। শোন সাজু, কালই একবার মন্ডল মশাইকে ডাকবো। উনি যা বলবে তাই হবে। হ্যাঁ ভাই, ভালো হবে। পরদিন সকালবেলা মণ্ডল মশাই আসে। বল সাজু, কি বলবি? মন্ডল মশাই, আমাদের যে তাল গাছগুলো আছে তাতে আমার ক্ষতি হচ্ছে। আমি তাল গাছগুলো কেটে ফেলতে চাই। কিরে নাইম, তুই কি বলিস? মন্ডল মশাই, আমাদের বংশ পরম্পরায় তাল গাছগুলো অনেক বছর ধরেই আছে, আর আমরা তাল দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানাই, তাই তাল গাছ আমাদের দরকার হয়। নাইম তো ঠিকই বলেছে, কিন্তু এতে তো সাজুর ক্ষতি হচ্ছে। তাহলে কি করা যায়? কোথায় ক্ষতি হচ্ছে মন্ডল মশাই? কোথায় ক্ষতি হচ্ছে মানে? গাছগুলো তো হেলে আমার চালের উপরেই আসছে। কাল রাতে একটা তাল যেই চালের উপর পড়ছে, আমার তো জানোই জায়গায় অবস্থা। একটা তাল পড়লে কি আর হয় এমন মন্ডল মশাই? এখন যাই হোক, একটা সমাধানে তো আসতে হবে, তাই না? হ্যাঁ মন্ডল মশাই, আমি এর সঠিক সমাধান চাই। শোন নাইম, ধর, একটা তাল গাছ ভেঙে সাজু চালের উপর পড়লো। তুই কি করবি তখন? তুই কি চাস তোর ভাই ঘর ছাড়া হোক? না কর্তা, আমি কখনোই চাই না। এমনটা হলে আমি এখনই নিজে কুড়াল মেরে গাছগুলো কেটে ফেলবো। দেখ সাজু, দেখ, এই হলো আপন রক্তের সম্পর্ক। এটা তো তোদের ভাগের গাছ। চাইলে কিন্তু তুই তোর ভাগ কেটে ফেলতে পারিস, কিন্তু তোর ঘর হারাবার কথা শুনে নাইব কি বললো শুনেছিস? মন্ডল মশাই, আমি চাই আমার ছোট ভাই সবসময় সুখে থাক। আমি মাটি কেটে খাই, দিন আনি দিন খাই, আমার আর কিছুর দরকার নাই। কিরে সাজু, কি করবি বল? গাছগুলো কি কাটবি না থাকবে? আমার ভুল হয়েছে কর্তা, আমি আমার ভাইকে ভুল বুঝেছি। শিক্ষা আর টাকার দাম্ভিকতায় আমি ভুলে গিয়েছিলাম রক্তের সম্পর্ক কেমন হয়। হ্যাঁ, এই তো, এবার তো বুঝলি, আপন কখনো পর হয় না, আর পর কখনো আপন হয় না, মনে রাখিস। এখন তাহলে আমি চললাম, আমার কাজ শেষ। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওরে পাগল, তুই যে আমার ভাই, আমি কি তোকে ক্ষমা না করে থাকতে পারি? সুন্দরপুর গ্রামে কলি নামের এক মেয়ে তার ঠাম্মার সাথে থাকতো। কলির মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে কলি তার ঠাম্মার সাথেই থাকে। কলির বাবার অনেক সম্পদ ছিল, তাই কলিকে অনেক ছেলে বিয়ে করতে চাইতো। আসলে কলির সম্পত্তির প্রতি অনেকের লোভ ছিল। একদিন, ঠাম্মা, ও ঠাম্মা, আমার একা একা বাসায় ভালো লাগছে না, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু।
আচ্ছা ঠাম্মা, তুমি চিন্তা করো না। এরপর কলি নদীর পাড়ে যায় আর সেখানে গিয়ে বসে বসে সময় কাটায়। কলি রোজ বিকেলে সেই নদীর পাড়ে যেত। একদিন কলি বাড়িতে ফিরছিল, তাকে এক ছেলে রাস্তায় দেখতে পায়। ও মা, এত সুন্দর মেয়ে! কে এই মেয়ে? দেখি তো পিছু পিছু গিয়ে। এরপর সেই ছেলেটি কলির পিছু পিছু যায় আর কলিকে এত বড় বাড়িতে ঢুকতে দেখে অবাক হয়ে যায় আর বলে, এত বড় বাড়ি! বাহ, এই মেয়েকে পটাতে পারলে তো আমিও বড়লোক হয়ে যাব। মাও অনেক খুশি হবে। এ কথা বলে ছেলেটি চলে যায়। আর কলি বাসায় গিয়ে তার ঠাম্মাকে ডাকতে থাকে। ঠাম্মা, ও ঠাম্মা, কোথায় তুমি? আমাকে খেতে দাও। হ্যাঁ রে দিদি ভাই, দিচ্ছি দিচ্ছি। এরপর কলির ঠাম্মা কলিকে খাবার দেয় আর বলে, দিদি ভাই, তুই তো এখন বড় হয়ে গেছিস, এভাবে ঘুরে বেড়ালে কি হবে? তোকে তো শ্বশুর বাড়িতে যেতে হবে। আহা ঠাম্মা, কি বলছো এসব? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি বিয়েই করব না। এখন চুপ করো তো, আমাকে খেতে দাও। এরপর কোলে খাবারগুলো খেয়ে নেয়। পরের দিন বিকেলে কলি আবারও সে নদীর পাড়ে যায়। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, লা 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 লা। কোলে যখন বসে বসে গুনগুন করে গান গাইছিল, তখন সেখানে সেই ছেলেটি আসে আর বলে, এই যে শুনছেন, হ্যালো। লা 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 লা। কে 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 আপনি? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। আপনার নাম কি জানতে পারি? আপনি কি এখানে রোজ আসেন? আমার নাম কলি। হ্যাঁ, রোজ আসি। কিন্তু আপনি কে? আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? না, মানে আমি রাজু। আপনি অনেক সুন্দর। গতকাল দেখলাম আপনি এখান থেকে যাচ্ছেন, আজও এসেছেন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম একটু কথা বলি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজ আসি। কলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কলি এসে দেখে ছেলেটি তার জন্য দাঁড়িয়ে আছে। সে কি, আপনি এখানে আজও এসেছেন? হ্যাঁ, আসলে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব দিতে চাই। এরপর কলি মুচকি হেসে রাজি হয়ে যায়। ঠিক আছে, আপনি আমার বাসায় প্রস্তাব দিন। এরপর রাজুর বাসা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সবার পছন্দ হয়। বেশ ধুমধামে রাজু আর কলির বিয়ে হয়ে যায়। বাবা রে, তুমি আমার দিদি ভাইকে দেখে রেখো। এ তো বাপ মা মরা মেয়ে, অনেক আদরে ওকে আমি বড় করে তুলেছি। একে ঠাম্মা, আপনি কাঁদবেন না। ওকে আমি অনেক আদরে রাখবো। এরপর রাজুরা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রাজুর মা কলিকে ডাকতে থাকে। বৌমা, ও বৌমা, উঠেছো? আমি খাবার দিয়েছি,
খেয়ে নাও। এ কি মা, আপনি কষ্ট করে রান্না করতে গেছেন কেন? আমি রান্না করতাম। না মা, তুমি তো আমাদের বাসার বৌমা, নতুন এসেছো। কয়েকদিন যাক, তারপর রান্না করিও। যাও যাও, ফ্রেশ হয়ে রাজুকে নিয়ে খেতে আসো। আচ্ছা মা, ঠিক আছে। এরপর কলি যায় রাজুকে ডাকতে। এই শুনছো, ওঠো না, মা খেতে ডাকছে। কি হলো, উঠো। হ্যাঁ হ্যাঁ, উঠছি। এই কলি, শোনো না, এই দেখো, তোমার জন্য সুন্দর একটা স্বর্ণের হার নিয়ে এসেছি। ও মা, ভারী সুন্দর তো, কিন্তু কি দরকার ছিল? আমার তো অনেক হার আছে, দাও দেখি, হারটা আমাকে পরিয়ে দাও। এরপর রাজু কলিকে হারটা পরিয়ে দেয় আর দুজনে খেতে চলে যায়। ও মা, বৌমা, তোমার গলার হারটা তো বেশ সুন্দর, অনেক দামি মনে হয়, তাই না? হ্যাঁ মা, আপনার ছেলে আমাকে গিফট করেছে, খুব সুন্দর মানিয়েছে, তাই না মা? হ্যাঁ বৌমা, আর শোনো, তোমার যত গহনা আছে আজ আমাকে দিও, আমি ভালো করে রেখে দিব, না হলে চোর এসে চুরি করে নিয়ে যাবে। কিন্তু মা। কোনো কিন্তু না বৌমা, সবগুলোই দিবে কিন্তু। এরপর কলি খাবার খেয়ে সব গহনা তার শাশুড়ির কাছে জমা দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। কলির কাছে তার শাশুড়ি আর রাজুর ব্যবহার মোটেও ভালো লাগছিল না। একদিন কলির শাশুড়ি কলিকে ডেকে পাঠায়, আর কলি তার শাশুড়ির কাছে যায়। মা, আমাকে ডাকছেন? হ্যাঁ বৌমা, ডেকেছি। আসলে তোমাদের বিয়ে তো বেশ কয়েকদিন হলো, তাই বলি কি, এখন তোমার বাবার জমি জমা আর বাড়িটা আমার ছেলের আর আমার নামে করে দাও। সে কি মা, আপনি এসব কি বলছেন? আমার বাবার জমি জমা তো সব আমরা গরিবদের দান করে দিয়েছি, আর বাসাটা তো ঠাম্মার নামে আছে। ঠাম্মা মারা গেলে তবেই আমি পাবো। কি বললি তুই? তোর বাবার কোনো জমি নেই? হায় হায় রে, এ আমি কাকে বাড়িতে নিয়ে এসেছি? এ অনাথ মেয়েটাকে নিয়ে আসলাম, ভেবেছি সব জমি জমা পাবো, এ তো দেখি কোনো কারা করিও নেই। হায় হায় রে। এরপর কলির শাশুড়ির এত চেঁচামেচি শুনে রাজু দৌড়ে আসে। এ কি মা, তোমার কি হয়েছে? কলি, মায়ের কি হয়েছে? মা, কান্না করছো কেন? বলো আমাকে, কলি কিছু করেছে? এ তুই কোন অনাথ মেয়েকে বাড়িতে এনেছিস বাবা? তুই তো বলেছিলি ও অনেক বড় লোক, কিন্তু ওর তো কোনো কাড়াকড়িও নেই। সে কি কলি, মা এসব কি বলছে? হ্যাঁ, মা ঠিকই বলেছে। আর তোমরা এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, তোকে কিচ্ছু বুঝতে হবে না, তোকে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। যা, বাড়ির সব কাজ আজ থেকে তুই করবি। এরপর থেকে কলি বাড়ির সব কাজ করে। রাজু আর তার মা মিলে কলিকে অনেক অত্যাচার করতে থাকে। আমি কাকে বিয়ে করেছি? টাকার জন্য রাজু আমাকে বিয়ে করেছে। আমি কি অপরাধ করেছিলাম? এই মেয়ে, ন্যাকা কান্না বাদ দিয়ে যা, আমার কাপড়গুলো ধুইয়ে দে। অনাথ মেয়ে কোথাকার, তোকে কেন যে আমার ছেলের বউ বানিয়েছিলাম। এরপর কলি কাপড় ধুতে চায়। এদিকে রাজু কলিকে অনেক ডাকতে থাকে, কিন্তু ও শুনতে পায় না। কিছুক্ষণ পর সে ঘরে যায়।
এই, তোকে যে কখন থেকে ডাকছি শুনতে পাসনি? হারামজাদি কোথাকার! আজ তোর একদিন কি আমার একদিন। এই নে হারামজাদি। আহ, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। ও, আমার খুব লাগছে। আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। কলিকে যখন রাজু আর তার মা অনেক অত্যাচার করছিল, গ্রামের এক লোক দেখে পুলিশকে জানায়। আর পুলিশ এসে দেখে রাজু আর তার মা কোলের হাত পা বেঁধে মারছে। এ দেখে পুলিশ রাজু আর তার মাকে ধরে নিয়ে যায়। আর এসব কথা শুনে কলির ঠাম্মা কলিকে নিতে আসে। দিদি ভাই, দিদি ভাই। ঠাম্মা, তুমি এসে গেছো? চলো ঠাম্মা, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো ঠাম্মা। এরপর কলি তার ঠাম্মার সাথে বাসায় চলে যায়। আর এদিকে কলির সাথে অত্যাচারের কারণে রাজু আর তার মায়ের বড় শাস্তি হয়। ময়নামতি গ্রামে বেহুলা নামের এক মেয়ে থাকতো। বেহুলার বাবা মা কেউ নেই। তার একটা ছোট ভাই ছিল। তাকে নিয়ে সে ছোট্ট একটা কুঠুরিতে থাকতো। বেহুলার ভাইটি ছিল অনেক দুষ্টু আর জেদি। আর বেহুলার ভাই বল্টু বেহুলাকে বলে, দিদি, ও দিদি, কোথায় তুমি? আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। ভাই বস, আমি তোকে খেতে দিচ্ছি। এরপর বেহুলা ঘরে থাকা একটু পান্তা ভাত বল্টুকে খেতে দেয়। আর পান্তা ভাত দেখে বল্টু রেগে যায়। একে দিদি, তুমি আমাকে এসব কি খেতে দিলে? কেন রে ভাই, ঘরে যে এই পান্তা ভাত ছাড়া আর কিচ্ছুটি নেই। লক্ষ্মী ভাই আমার, এই পান্তা ভাতটুকু খেয়ে নে। না দিদি, এসব আমি খাবো না। রোজ রোজ একই খাবার খেতে আমার আর ভালো লাগে না। এরপর বল্টু না খেয়ে খেলতে যায়। এদিকে বেহুলা মন খারাপ করে বলতে থাকে, কি যে করি, ভাইটাকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না। এদিকে যে কোনো কাজই পাচ্ছি না। আজ একটু রোহিণী মাসির বাড়িতে যাব, দেখি কোনো কাজ পাই কিনা। এরপর বেহুলা রোহিণীর বাড়িতে যায় আর গিয়ে রোহিণীকে ডাকতে থাকে। রোহিণী মাসি, রোহিণী মাসি, বাড়িতে আছো? কে? কে ডাকছে? ও, বেহুলা যে, তা কি মনে করে? রোহিণী মাসি, আমি খুব অভাবে আছি গো। ভাইকে একটু মুখে ভালো খাবারও তুলে দিতে পারি না। আমাকে একটা কাজ দাও না রোহিণী মাসি। কাজ? আমার বাসায় কাজ করতে হলে রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সব করতে হবে। দিন 50 টাকা করে দিব। হ্যাঁ হ্যাঁ মাসি, আমি করতে পারবো। আমার ভাই একটু খেতে পেলেই হবে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তুই কাজে আসিস। এরপর বেহুলা সেখান থেকে চলে যায় আর রাতে তার ভাই বল্টুকে বলতে থাকে, ভাই, তুই কাল থেকে আর না খেয়ে থাকবি না। আমি একটা কাজ পেয়েছি। এখন থেকে তোকে ভালো মন্দ খাওয়াবো রে। সত্যি বলছো দিদি? কাল থেকে আমি ভালো খাবার খাবো? হ্যাঁ রে ভাই, এখন ঘুমিয়ে পড়। এরপর বেহুলা আর বল্টু ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বেহুলা কাজে চলে যায় আর গিয়ে রোহিণীকে ডাকতে থাকে। রোহিণী মাসি, রোহিণী মাসি, আমি এসেছি গো। ও, তুই এসেছিস? যা, কাপড়গুলো ধুয়ে নে। এরপর বেহুলা কাপড়গুলো ধুয়ে দেয়, ঘর মুছে দেয় আর রান্না করে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত। কাজ শেষে বাসায় এসে ভাইকে রান্না করে খাওয়ায়। বেহুলা তার ভাইকে অনেক ভালোবাসে। ভাইয়ের জন্য সে সব কষ্ট সহ্য করে নেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। দিদি, দিদি,
কোথায় তুমি? কি রে ভাই, এভাবে ডাকছিস কেন? দিদি, তুমি আমাকে কিছু টাকা দাও। টাকা? টাকা দিয়ে কি করবি? কি করে করি, দাও তো আমাকে কিছু টাকা। ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই, তোকে কিভাবে দিব? আর ছোটদের টাকা নিতে নেই ভাই। তোর কি লাগবে আমাকে বল, আমি এনে দিব। ও, বুঝেছি, তুমি আমাকে টাকা দিবে না, তাই তো? তাই এসব আবল তাবল বুঝাচ্ছ আমাকে। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। আজ আমি সারাদিন কিচ্ছু খাবো না। বল্টু রাগ করে সেখান থেকে চলে যায়, আর বেহুলা পেছন থেকে ডাকতে থাকে। ভাই যাস না, শোন আমার কথা। ভাই, কি যে করি, ভাইয়ের যে এত জেদ। আমার কাছে তো কোনো টাকাও নেই যে ভাইকে দিব। রাগ কমলে এমনিতেই বাড়িতে ফিরে আসবে। বেহুলা কষ্ট করে তার ভাইয়ের সব আবদার পূরণ করত, কিন্তু বেহুলার ভাই দিন দিন কেমন যেন বদমেজাজি হয়ে যাচ্ছিল। একদিন বল্টু খেলতে গিয়ে টিনাকে অনেক মারে, আর টিনা গিয়ে তার মাকে সব কথা বলে। সব শুনে টিনার মা বিচার নিয়ে আসে। বেহুলা, এই বেহুলা, কোথায় রে তুই? বাইরে আয় বলছি। কি হয়েছে কাকিমা, আপনি এভাবে ডাকছেন কেন? কি হয়নি সেটা বল। তোর ওই বজ্জাত ভাই আমার মেয়েটাকে মেরেছে। হ্যাঁ রে, তোর ভাইকে তুই কিছু বলিস না, আদরে আদরে বাদর বানাচ্ছিস। তোর কারণে তোর ভাই এমন হয়েছে। তোরা দুজন মা বাবাকে তো খেয়েছিস, এখন কি আমাদের শান্তি মতো থাকতে দিবি না নাকি? কাকিমা, আপনি এভাবে কেন বলছেন? আমরা আমাদের বাবা মাকে কেন খেতে যাব? ভাই আসুক, ওকে আজকে শাস্তি দিব। হ্যাঁ হ্যাঁ, খাসনি তো কি। আচ্ছা যাই হোক, আজ বলে গেলাম, এরপর যদি তোর ভাই কিছু করে তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। এ কথা বলে টিনার মা চলে যায়। বেহুলা টিনার মায়ের কথা শুনে অনেক কষ্ট পায়, আর সে অনেক রেগে থাকে। বল্টু বাড়িতে আসে আর বেহুলাকে ডাকতে থাকে। দিদি, দিদি, আমাকে খেতে দাও। বেহুলা অনেক রাগ দেখিয়ে বলে, খেতে দিব মানে? সারাদিন তো কোনো কাজ করিস না, শুধু বসে বসে খেতে পারিস। তুই টিনাকে মেরেছিস কেন, হ্যাঁ? মেরেছি তো, বেশ করেছি, আরো মারবো। এ কথা বলার সাথে বেহুলা বল্টুর গালে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, চুপ, একদম চুপ। খুব বড় হয়ে গেছিস তাই না? টিনা তোর কি করেছে যে ওকে মেরেছিস? দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছিস তাই না? মা কেন যে তোকে রেখে গেছে? দিদি, তুমি আমাকে মারতে পারলে? তুমি আমাকে ভালোই বাসো না। এই বাড়িতে আমি আর থাকবো না, চলে যাব আমি, আর কখনো ফিরে আসবো না, দেখে নিও। এসব বলে বল্টু রাগ করে চলে যায়। এদিকে বেহুলা বলতে থাকে, এ কি, আমি ভাইকে মারলাম? ওর বুঝি খুব কষ্ট লাগছে? ওর অনেক খারাপ লাগছে, কিন্তু ও এখনো বাসায় ফিরছে না কেন? বেহুলা এসব বলে ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছিল, আর ওদিকে বল্টু রাগ করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে, আর পা পিছলে এক কুয়োতে পড়ে যায়। আহ, আমি কোথায় এসে পড়লাম? আমি বাড়ি যাব। দিদি, দিদি, কোথায় তুমি? দিদি, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। বল্টু কুয়োতে পড়ে গেছে, উঠতেও পারছিল না। এদিকে বিকেল হয়ে যায়, বল্টু বাসায় ফেরে না। তাই বেহুলা তার ভাইকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে জঙ্গলে চলে যায়। ভাই, ভাই, কোথায় তুই? কথা বল ভাই। ভাই, তুই কোথায়? এ কি, কুয়ো থেকে আওয়াজ আসছে, দেখি তো গিয়ে। এরপর বেহুলা কুয়োর কাছে যায় আর দেখে বল্টু সে কুয়োর ভিতরে। তারপর সে বলে, ভাই,
তুই কুয়োতে পড়লি কি করে? তুই চিন্তা করিস না, আমি তোকে তোলার ব্যবস্থা করছি। এরপর বেহুলা জঙ্গল থেকে গাছের লতা নিয়ে আসে আর সেটা কুয়োতে দেয়। লতা ধরে বল্টু উপরে আসে। দিদি, তুমি এসে গেছো। কাঁদিস না ভাই, চল বাড়িতে চল। দিদি, আমি আর তোমার সাথে কখনো রাগ করবো না, তোমার সব কথা শুনবো দিদি। বল্টু তার ভুল বুঝতে পারে আর তার দিদির সাথে বাড়িতে চলে যায়। বল্টু এখন ভালো ছেলের মতো আর কোনো দুষ্টুমি করে না। তারা ভাই বোন সুখী দিন কাটাতে থাকে।